নাবিককে আমেরিকা যে হত্যা করেছে সমুদ্রে, এই সম্পর্কে নিন্দাদনের কথা, প্রতিবাদনের কথা নিয়ে করে আমাদের যে সভা হয়েছে, সেই সভায় আমরা আশা করেছিলাম নীলের বাদ দিস না, বললাম নীলের লইয়া তুলিস। এই সময় একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করব। গতকালকে 25শে জুন গিয়েছে, আজকে 26শে জুন। আমাদের দেশের নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী, যিনি নিজেকে বিশ্বগুরু বলে দাবি করেন, উনি এবং আমাদের রাজ্যের মাননীয় অধ্যাপক ডাক্তার মুখ্যমন্ত্রী, ওনাদের বিষয়ে বিস্তারিত বলবো না, সংক্ষেপে ওনারা যেটা বলেছেন সেটা হচ্ছে এই দেশের সংবিধানকে হত্যা করেছে কংগ্রেস, এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছে কংগ্রেস। ফলে এই কংগ্রেসের হাতে গণতন্ত্র, সংবিধান সুরক্ষিত না। আমি সেই প্রসঙ্গে বহু আলোচনা হয়েছে, বহু ঘটনা আছে, আমি বিস্তারিত বলবো না। জরুরি অবস্থার সাফাইও গাইব না। পণ্যমূল্য বৃদ্ধি রোধ বা চোরা কারবারি বন্ধে কি ভূমিকা, এগুলি নিয়েও আমি বলবো না। আমি শুধু বলবো, হ্যাঁ, এটা ঠিক যে জরুরি অবস্থা পদক্ষেপটা ভুল ছিল। এটা শ্রীমতী গান্ধী, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, উনি নিজে স্বীকার করেছেন। আজকে আমাদের দেশের যিনি বিরোধী দলের নেতা রাহুল গান্ধীজি, উনি সংসদে দাঁড়িয়েও স্বীকার করছেন। আমি শুধু একটা প্রশ্ন, 12 বছরে, ওইটা ছিল 2 বছরের কিছু বেশি সময়কালে জরুরি অবস্থা, 12 বছরে আজকে জরুরি অবস্থা, অঘোষিত জরুরি অবস্থা এবং সংবিধানের কথা যে বলে, গণতন্ত্রের কথা যে বলে, ওটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? অন্য কোনো উদাহরণ দেব না। আমি স্রেফ দেশের ক্ষেত্রে যে উদাহরণটা দিতে চাই, যে জরুরি অবস্থার পর শ্রীমতী গান্ধী অসম্ভব ক্ষমতাশালী ছিলেন, এটা সকলেই বলেন। হ্যাঁ, ঠিকই, অসম্ভব ক্ষমতাশালী ছিলেন। ওনার ছোট ছেলে সঞ্জয় গান্ধী সম্পর্কে অনেক কথা প্রচার আছে, কিন্তু এটা তো অনস্বীকার্য। জরুরি অবস্থার পর যে নির্বাচনটা হয়েছিল, এই নির্বাচনটা ছিল সবচাইতে, ওই সময়ের মধ্যে সবচাইতে নিরপেক্ষ এবং যুগান্তকারী একটা নির্বাচন। এর ফলে প্রধানমন্ত্রী সহ ওনার ছেলে সঞ্জয় গান্ধী, ওনারা যেমন পরাজিত হয়েছিল, কংগ্রেস দল পরাজিত হয়েছিল। আর 12 বছরে আমরা দেখছি অঘোষিত জরুরি অবস্থার অন্য নিদর্শন দিতে চাই না। একটা নির্বাচন যে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন হয়েছে, এমন নজির কোথাও কেউ দেখাতে পারবেন? অন্য দিক থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছেন। আমি সব 8 বছরের সমস্ত কর্মকাণ্ড ছেড়ে দিচ্ছি। আমি শুধু বলবো, এই যে সম্প্রতি কোর্টের একটা রায় দিল, মুখ্যমন্ত্রীর বাড়ির 100 গজের মধ্যে থানা, পূর্ব থানা, উনি পুলিশ মন্ত্রীও, অন্য ঘটনাগুলি বাদ। ওনার লজ্জা করে না এই কথা বলতে, গণতন্ত্রের কথা বলতে, সংবিধানের কথা বলতে? এই থানায় যে নারকীয় ঘটনা ঘটল, মিথ্যা অভিযোগে একটা ছেলেকে ধরে এনে, ধলেশ্বরের যুবককে ধরে এনে থানায় অকথ্য নির্বাচন, পুলিশ এবং রাষ্ট্রবাদী গুন্ডাদের অকথ্য নির্বাচন। এরপর মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর, তার স্বরাষ্ট্র দপ্তর থেকে সেখানে কোর্টে যে হলফনামা দাখিল করা হলো, সম্পূর্ণ একটা মিথ্যা, অসত্য হলফনামা। আমি এটা আমার কথা বা কংগ্রেসের কথা না, এটা কথা বাড়াতে চাইছি না। মাননীয় হাইকোর্ট বিচারক বলেছে এই হলফনামা পাল্টাতে হবে।
এবং সরকার আজকে বাধ্য হয়েছে হলফনামা পাল্টাতে, যারা দিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে। তাহলে শুধু এই প্রশ্নটার উত্তর দিন মাননীয় মুখ্যমন্ত্রী, এই সমস্ত বলার আগে একটা প্রশ্নের উত্তর দিন, এতদিন কেন সময় লেগেছে? কোর্টের রায় না আসলে পরে তো এটাও হজম করে ফেলতেন, অন্য যে সমস্ত বিষয় আপনারা হজম করছেন সেরকম এই বিষয়টাও হজম করে ফেলতেন। আবার মোদিজি বা মানিক বাবু বা রতন বাবু এদের আর যাই থাকুক, একটা জিনিস প্রমাণিত হয়েছে, এটা এদের দেশের প্রতি কোনো দায় নেই। এটা মোদিজি প্রমাণ করেছেন, যতই বিশ্বগুরু দাবি করুক। আমি সময় নেব না, শুধু আপনাদের বলবো টাইম ম্যাগাজিনের একটা তথ্য বেরিয়েছে, সকলেই জানেন টাইম ম্যাগাজিন সম্পর্কে। এতে দেশে পৃথিবীর 100 প্রভাবশালী নাম বেরিয়েছে, এর মধ্যে আমাদের বিশ্বগুরুর নাম নেই, তারিক আনোয়ারের নাম আছে। আর মোদিজি দেশটাকে কোন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন, গত আপনার 15-17 ফ্রান্সে, এই জুন মাসে ফ্রান্সে G7 ভুক্ত দেশগুলির যে সভা হয়েছে, সেই সভায় আমরা আশা করেছিলাম ট্রাম্পও আসবেন, মোদিজিও যাবেন। অন্তত আমাদের দেশের 3 জন নাবিককে আমেরিকা যে হত্যা করেছে সমুদ্রে, এই সম্পর্কে প্রতিবাদ জানাবেন। আমরা আশ্চর্য, মোদিজি এই সম্পর্কে একটি শব্দ ব্যয় করেনি, কোন নিন্দা তো দূরের কথা, প্রতিবাদ তো দূরের কথা, ব্যয় করেনি। ট্রাম্প আমাদের 56 ইঞ্চি বুকের ছাতাকে যা বলে সম্বোধন করেছেন। আমি আমাদের বিদ্যুৎ নিয়ে দুটো কথা বলার আগে শুধু আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে তুলে ধরতে চাই যে উনি কোথায় নিয়ে দাঁড়িয়ে করেছেন। কিলার সম্বোধন করেছে, হ্যাঁ, মোদিজিকে কিলার বলেছে, এটা দেশের পক্ষে কতটা সম্মানজনক। আর যে বিদ্যুৎ নিয়ে আমাদের অনেক কথা হয়েছে, সেগুলির প্রসঙ্গে আমি যেতে চাইছি না, শুধু বলবো যে এই যে রেগুলেটরি কমিশনের কথা বলা হয়েছে, এই রেগুলারিটি কমিশন যদি সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকে, তাইলে অন্যান্য পিএসইউগুলিতে যত টাকা গত 5 বছরে দেওয়া হয়েছে তার চাইতে বেশি টাকা, অর্থাৎ 322 কোটি টাকা সরকার বিদ্যুৎ নিগমকে দিল কি করে? 1, 2, রেগুলেটরি কমিশন কি আমাদের গণশুনানি নিয়েছে? এই যে হার বিদ্যুতের মাসুল বৃদ্ধি সহ মূল্য বৃদ্ধি ঘটিয়েছে, এক এক জায়গায় এক এক রকম। আপনার তো একটা নিয়ম থাকবে যে এই যে ফুয়েল চার্জ বা ফিক্সড চার্জের নামে যে ব্যাপক হারে বৃদ্ধি হয়েছে, এই বৃদ্ধির তো একটা নিয়ম থাকবে। কোথাও 2000 টাকা, কোথাও 20,000 টাকা। কিসের দিকে? আশিস বাবু বলেছেন বিদ্যুৎ ব্যবহার করে না, তার 150 টাকা বেড়ে গেছে। এই ধরনের নানা নজির আছে। আর বিদ্যুৎ দপ্তরকে তো লাটে তুলে দিয়েছেন। সে যাই হোক, সেই সমস্ত প্রশ্নে আমরা জবাব চাইছি। যে আমার একটু সাইড দিস, দৃষ্টি আকর্ষণ করব। আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি সারা দেশব্যাপী নিট পেপার লিক সহ সিবিএসসির পরীক্ষা ঘোটালা, এসএসসি, সিইউটি এবং বিভিন্ন রাজ্যে রাজ্যে ভর্তি বা প্রবেশিকা পরীক্ষাগুলির ক্ষেত্রে যে ধরনের দুর্নীতি সংগঠিত হচ্ছে, আমাদের রাজ্যেও ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের সরকারের সময়কালে আমরা লক্ষ্য করেছি যে মেডিকেল পরীক্ষায় পরীক্ষার্থীদের উত্তরপত্র তাদেরকে পাস করিয়ে দেওয়া বা তাদের উত্তরপত্রে সংযোজন করে সেখানে ফলাফল এটাকে পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা, এই নিয়ে নানা বিতর্ক। এই পরিস্থিতি দেশের রাজ্যের একই অবস্থা। এই নিয়ে একটা বৃহত্তর
ছাত্র যুবদের সংগঠিত করা, তাদের ভবিষ্যৎ রক্ষা করা এবং আগামী দিনগুলিতে আমাদের দেশের মেধা, আমাদের দেশের ছাত্র যুবকদের তাদের যে কর্মের সংস্থানের ক্ষেত্রে অগ্রাধিকার, এই ক্ষেত্রটাকে এটা যেন কোনোভাবেই কোনো দলীয় ভাবনা থেকে বা প্রশাসনিক দুর্বলতার মধ্য দিয়ে এটা যেন কোনোভাবেই চিহ্নিত না হয়, সেই লক্ষ্যে জাতীয় কংগ্রেস রাজ্যে রাজ্যে আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছিল এবং সেই কর্মসূচিতে আমাদের রাজ্যেও ছাত্র যুব মহিলারা একত্রিত হয়ে তারা আন্দোলন শুরু করেছিলেন এবং সেই আন্দোলনের উপর বর্বরোচিতভাবে আরক্ষা প্রশাসন, বিশেষ করে সিআরপিএফের যে নগ্ন ভূমিকা, এটা রাজ্যবাসী লক্ষ্য করেছে এবং সেখানে প্রতিবাদ স্বরূপ আমাদের যুব কংগ্রেস কর্মীরা যারা আহত হয়েছেন তারা মামলা করেছেন। আমরা আশা করছি এই মামলার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ইতিমধ্যে সারা দেশে ছাত্র যুবকদের তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে জাতীয় কংগ্রেস দল প্রায় 1.5 মাস ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির মুখ্যত এটা হলো এই পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলিকে এগুলি যেন নিরপেক্ষভাবে পরীক্ষা গৃহীত হয়, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে যেন কোনোভাবেই ছিনিমিনি খেলা না হয় এবং নিট পেপার লিক সহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে ভারত সরকারের যে দুর্বলতা বা বিভিন্ন এনটিএ থেকে শুরু করে বিভিন্ন টিউটোরিয়াল যে এজেন্সিগুলি যারা এই নিট পেপার লিকের সঙ্গে যুক্ত হয়ে একটা বিরাট পয়সার বিনিময়ে মেধাবী ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। একটা বিরাট সংখ্যক ছাত্রছাত্রীরা তারা এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তার দায়ভার না কেন্দ্রীয় সরকার, না দেশের প্রধানমন্ত্রী, না দেশের শিক্ষামন্ত্রী, তারা কেউ এই ঘটনার দায়িত্ব কাঁধে তুলে নেননি। আমরা দাবি করছি দেশের শিক্ষামন্ত্রীকে দায়িত্ব নিতে হবে, দেশের সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই নিয়ে দেশের শিক্ষামন্ত্রী এখনো উনি যেভাবে ওনার নির্লজ্জতা এটা তুলে ধরছেন, আমরা তার পদত্যাগের দাবিতে রাজ্য জুড়ে এআইসিসির ঘোষিত কর্মসূচি অনুযায়ী 1.5 মাস ব্যাপী ধর্ণা প্রদর্শন করব। এই ধর্ণা আমাদের প্রতিটা জেলা, ব্লক এবং মণ্ডল স্তরে আমরা সংগঠিত করব। আমাদের প্রতিটা ব্লকে কোথাও 10টি, কোথাও 8টি, সর্বমোট 369টি আমাদের এই 60টি ব্লকের আন্ডারে, যেটা বিধানসভা এক একটি ব্লক, এই এক একটি বিধানসভা মণ্ডল সর্বমোট আমাদের 369টি। এই 369টি মণ্ডলকেও আমরা এই কর্মসূচি হাতে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করছি এবং সারা রাজ্য জুড়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে, শিক্ষা ব্যবস্থা তার আমূল পরিবর্তন, পরীক্ষার সূচি নিয়ে যে ধরনের খামখেয়ালিপনা, ছাত্রদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে রাজ্যে রাজ্যে এবং দেশের সরকার যেভাবে দায়িত্বজ্ঞানহীনের পরিচয় দিয়ে চলেছে, তার আমূল সংস্কারের দাবিতে আমরা এই গণ আন্দোলন সংগঠিত করব। রাজ্যের ছাত্র, যুবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবিদরা, আমাদের এই রাজ্যের সুশীল সমাজ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ
সকলকে আমাদের এই গণ আন্দোলনে সামিল হওয়ার জন্য যেমন আহ্বান রাখছি, সাথে সাথে আমাদের দলীয় নেতৃত্বকে, যারা আমাদের বরিষ্ঠ নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস, জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি বাস্তবায়িত করার জন্য আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা আহ্বান রাখছি। এটা আমি কপি আপনাদের আমি প্রদান করব এবং আশা করব যে মুখ্য নির্বাচন কমিশন এই ব্যাপারে আমাদের রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে উনি নির্দেশনা দেবেন এবং এই রাজ্যের বৈধ ভোটারদের তাদের নির্বাচনী তালিকায় নাম ভুক্ত করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এটা অত্যন্ত সন্দেহজনক, বলতে পারেন যে এটা আমাদের সাবধানবাণী। সাথে সাথে আরেকটা বিষয়ে আমি সুষ্ঠু কর্মসূচি চলছে। হ্যাঁ, এটা 1.5 মাস ব্যাপী কর্মসূচিটা আমাদের হলো সর্বভারতীয় ক্ষেত্রে দিল্লি চলো। 9 অগাস্ট কালমিনেটিং ডে, সেই দিন সমস্ত দেশের দিল্লি চলো অভিযান। আমাদের মুখপাত্র প্রবীর বাবু কনফিউজ করেছেন যে আমাদের রাজ্যে আগামী সেপ্টেম্বর মাস থেকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হতে যাচ্ছে, যাকে সংক্ষেপে SIR বলা হয়। এই SIR আমাদের রাজ্য সহ আরও 13টি রাজ্য, 3টি কেন্দ্রশাসিত অঞ্চল সমূহে এটা শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে। ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনারের পক্ষ থেকে রাজ্যের নির্বাচন মুখ্য আধিকারিকের নিকট এক নির্দেশনামায় গত 30শে মে থেকে একটা সুনির্দিষ্ট ফর্মের মাধ্যমে বিদেশি শনাক্তকরণ, বৈধ ভোটারদের তাদের নাম লিপিবদ্ধ করার জন্য বাড়ি বাড়ি গিয়ে বিএলওদের মাধ্যমে এই ফর্ম বিলি করার যে পদক্ষেপ, এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও এই সম্পর্কে রাজ্যের রাজনৈতিক দলগুলিকে অবগত করা হয়নি। দেখা যাচ্ছে এই ফর্ম এটা বিলি করার পেছনে যাদের বাসস্থান, যাদের বিভিন্ন বহিরাজ্য থেকে এই রাজ্যে এসে বসবাস করেন, সেই বসবাসকারীরা যারা সময় মতো এই ফর্ম ফিল আপ করে বিএলওদের কাছে পৌঁছে না দিতে পারছেন, বা এই ফর্ম ফিল আপ না করার পরিপ্রেক্ষিতে বিএলওরা উদ্যোগ নিয়ে পার্শ্ববর্তী প্রতিবেশীর কাছ থেকে বা তাদের প্রক্রিয়াগতভাবে তারা সেটাকে আইডেন্টিফাই করার কাজ তারা করবে। যখন এই প্রক্রিয়া চলছে, আমরা লক্ষ্য করলাম কিছু কিছু বিধানসভা বা আরোদের তাদের সুনির্দিষ্ট এলাকায় শাসক দলীয় বিধায়করা তারা বিএলওদের ডেকে নিয়ে কোনো ধরনের জেলা শাসক অফিস বলুন, মহকুমা শাসকের অফিস বলুন, বা এই নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত যারা নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের কাউকে তাদের অনুপস্থিতিতে বিএলওদের নির্দেশ প্রদান করছেন স্থানীয় বিধায়করা বা স্থানীয় শাসক দলের নেতৃত্ব।
এবং সেখানে এই কাজটি এটা যেন শাসক দলের অনুকূলে পরিচালিত হয় সেইভাবে নির্দেশনা প্রদান করা হচ্ছে। এই নিয়ে দু একটি মিডিয়াতেও এই বিষয়টা উঠে এসেছে। আমরা এই কাজটা যেন নিরপেক্ষভাবে পরিচালিত হয় এবং এসআইআর নিয়ে বিভিন্ন রাজ্যে রাজ্যে যে ধরনের অভিযোগ বা এই এসআইআর পরিপ্রেক্ষিতে বহু বৈধ ভোটারের নাম তালিকাভুক্ত না হওয়া বা তাদের নাম পরবর্তী সময়ে তালিকাভুক্ত করানোর জন্য আবেদন করা সত্ত্বেও তাদের ভোটাধিকার হরণ করা, এই ঘটনাগুলির এটা দৃষ্টান্ত যেহেতু রয়ে গেছে, আমরা আগাম সতর্কতামূলক দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং আমাদের রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক ওনার মাধ্যমে ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশনারকে আমরা একটা চিঠি প্রেরণ করেছি। এই চিঠির মাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনারকে এসআইআর প্রক্রিয়াটা যেন কোনোভাবেই এটা যেন একদলীয় না হয়, রাজনৈতিক ফায়দা পাইয়ে দেওয়ার জন্য শাসক দলকে সুবিধা করে দেওয়ার জন্য সেটা যেন সংগঠিত না করা হয় এবং বৈধ নাগরিকদের তাদের ভোটাধিকার সহ তাদের এই যে সংশোধনী যে লিস্ট তৈরি হবে সেটা যেন নিরপেক্ষভাবে সম্পন্ন করা হয়, তার জন্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমি ওনাকে একটা চিঠি প্রেরণ করেছি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য। আমাদের স্লোগান হবে পড়াই, কামাই এবং দাওয়াই। দেশের যেমন এই তিনটি ক্ষেত্র ব্যাপকভাবে তার অবনতি হয়েছে, অবমূল্যায়ন ঘটে চলেছে, সারা দেশব্যাপী মানুষ খুব উগরে দিচ্ছে, ছাত্র যুবকরা রাস্তায় নেমে গণ আন্দোলন করে দেশের আরক্ষা প্রশাসনের মুখোপেক্ষী হয়ে তারা যেমন নির্যাতিত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, আন্দোলনের তীব্রতা তত দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই পড়াই, কামাই আর দাবাই, এই তিন লক্ষ্যকে সামনে রেখে আমাদের স্লোগান হবে সারা রাজ্য জুড়ে আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে গণ আন্দোলনে সমস্ত অংশের মানুষকে সামিল করব। সাথে সাথে আপনারা সবাই সারা রাজ্য জুড়ে একদিক থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারা রাজ্যে সরকারের নিয়ন্ত্রণের বাইরে বাজার, যারা বড় বড় কথা বলেন, যারা বাজার নিয়ন্ত্রণের জন্য লোক দেখানো অভিযান করেন, আজকে রেশন শপ থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তর, যে বিদ্যুৎ দপ্তর একদিক থেকে যেমন পরিষেবা বা সরবরাহের ক্ষেত্রে তার ব্যর্থতার নজির গড়ে তুলেছে, জনগণের উপর বিদ্যুৎ মাশুল থেকে শুরু করে নানা ধরনের এই বিদ্যুৎ সরবরাহ করার ক্ষেত্রে যে চার্জ সেখানে বর্ধিত হারে চাপানো হচ্ছে। গত এক মাস ধরে নানা মহল থেকে আমাদের কাছে অভিযোগ আসছে, নানা মহল থেকে আমরা প্রকৃত যে যারা ভোক্তা তাদের উপর যেভাবে বিভিন্ন মাসুলের বা চার্জ হিসাবে যেগুলি সেখানে গ্রহণ করা হচ্ছে বা যেগুলি আদায় করা হচ্ছে, এতে মানুষের নাবিশ্বাস উঠে গেছে। আমরা কিছুদিন আগেও রাজ্য বিদ্যুৎ ব্যবস্থার যে প্রকৃত অবস্থা সেটা তুলে ধরে আমরা যখনই কথা বলতে চাই, যে কোনো দপ্তরের মন্ত্রী
যে কোনো দপ্তরের আধিকারিক অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করছি, পুর নিগম হোক, রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী হোক, আমরা চিঠি দিয়ে তাদের সঙ্গে আলোচনার জন্য আমাদের প্রতিনিধি দেখা করার বা সাক্ষাৎকারের যখন আমরা আবেদন করি, তারা প্রস্তুত নয়, তারা কেউ দেখা করতে চায় না। একটা মন্ত্রিসভা বলুন আর বিভিন্ন কর্পোরেশনগুলির যা অবস্থা, তারা কেউ আজকে উত্তর দিতে চান না, জবাব দিতে চান না। না মন্ত্রিসভা উত্তর দেয়, না কর্পোরেশনগুলি, তারা কেউ উত্তর দেয়। জনগণের দিন দিন তাদের যে অত্যাচার, অবিচার, অনৈতিকতার এটা সীমাহীন অবস্থায় গিয়ে পৌঁছেছে। তাই আমরা বসে থাকতে পারি না। এই ওবিসি এসসি কর্পোরেশনে একটা দুর্নীতির আখড়ায় পরিণত করেছে, চূড়ান্ত অনিয়ম। কিন্তু ওবিসি মন্ত্রীকে আমরা জানানো সত্ত্বেও উনি আজকে গত প্রায় 20 দিন হয়ে গেছে, উনি আমাদেরকে সাক্ষাৎকারের সময় দিতে চান না। ওনার অফিস থেকে জানানো হলো যে স্পেশাল সেক্রেটারি আছে, ওনার সঙ্গে কথা বলুন। স্পেশাল সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করেও ওনার কাছ থেকেও সাক্ষাৎকারের সময় পাওয়া যাচ্ছে না। তাই আমরা বাধ্য হয়ে আগামী 29 তারিখে ওবিসি কর্পোরেশন, এসসি কর্পোরেশনে আমরা ঘেরাও কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের ওবিসি ডিপার্টমেন্ট, এসসি ডিপার্টমেন্ট একযোগে এই কর্মসূচিতে তারা 29 তারিখে এই কর্পোরেশন অফিসের সামনে যেমন তারা যাবেন, সাথে সাথে এই বিদ্যুৎ দপ্তর একটা যন্ত্রণার কেন্দ্ররূপে আজকে, আমি গত কয়েকদিন আগে শুনেছি বিদ্যুৎ মন্ত্রী বলছেন যে এর দায়ভার তো বিদ্যুৎ দপ্তর। দেশের স্বাদের আনন্দ লংতরায়, লংতরায় রান্নায় তোমাকে চাই।